হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো LRNR ক্লাসেস, সঙ্গে আমি সুকান্ত। আজকে আমি তোমাদের ক্লাস 5-এর চ্যাপ্টার নম্বর 3-র অন্তর্গত চ্যাপ্টার আমাদের পরিবেশের পশ্চিমবঙ্গ এই চ্যাপ্টারটি আজকে আমি তোমাদের পড়াবো। এর আগের দিন আমি ভৌত পরিবেশের শেষ অংশটুকু পড়িয়েছিলাম। আজকে আমি তারপর থেকে এবং নতুন চ্যাপ্টার আমাদের পশ্চিমবঙ্গকে নিয়ে আলোচনা করব। তাহলে এসো শুরু করা যাক। তো পশ্চিমবঙ্গ পড়তে গেলে প্রথমেই আমাদের এই পশ্চিমবঙ্গের অন্তর্গত বিভিন্ন জেলা, এই জেলাগুলি সম্পর্কে ভালোভাবে জানতে হবে। যদি এই জেলা তথা বিভিন্ন অবস্থানগুলি সম্পর্কে আমরা ওয়াকিবহল হই, তাহলে কি হবে না, এর ওপর যে সমস্ত আমাদের প্রশ্ন এবং ডিটেলস রয়েছে সেইগুলো আমাদের পড়তে এবং চিনতে অনেকটাই সহজ হবে। তাহলে প্রথমে আমরা কি দেখব? পশ্চিমবঙ্গের সীমানা দেখব। পশ্চিমবঙ্গ কার কার সাথে সীমানা শেয়ার করেছে, কোন কোন রাজ্য আর কোন কোন প্রতিবেশী দেশ। তাহলে প্রথমে আমরা কি দেখব? রাজ্য। যদি আমরা নিচ থেকে আসি তাহলে উড়িষ্যা পড়ছে প্রথম, এই সাইডে ঝাড়খণ্ড, বিহার এবং সিকিম, এই স্টেটগুলির সাথে আমাদের পশ্চিমবঙ্গ সীমানা শেয়ার করেছে। আর যদি বলি এই পশ্চিমবঙ্গ কোন কোন প্রতিবেশী দেশের সাথে সীমানা শেয়ার করেছে, তাহলে প্রথমে আসবে কে? নেপাল, ওপরে ভুটান এবং সাইডে বাংলাদেশ। ওকে, এবারে একটা প্রশ্ন আসে যে কোন স্টেটের সাথে বেশি সীমানা শেয়ার করেছে, অর্থাৎ তার সাথে পশ্চিমবঙ্গের সীমানার যে ব্যাপ্তি সেটা সর্বাধিক। কোনটা? ঝাড়খণ্ড। ওকে, ঝাড়খণ্ডের সাথে পশ্চিমবঙ্গ সবথেকে বেশি সীমানা শেয়ার করেছে। এরপর আমরা আসব ভূমির ঢাল, অর্থাৎ পশ্চিমবঙ্গের ভূমির ঢাল কোন দিক থেকে কোন দিকে। তো এই বিষয়টি জানতে গেলে আমাদেরকে জানতে হবে পশ্চিমবঙ্গের বেশিরভাগ নদী পশ্চিমবঙ্গের কোন অংশ থেকে উৎপত্তি লাভ করেছে। যদি তোমরা ম্যাপকে ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে পশ্চিমবঙ্গের যে সমস্ত নদী পশ্চিমবঙ্গে রাজত্ব চালিয়েছে সেইগুলো সর্বাধিক পরিমাণে এই উত্তরের যে পার্বত্য অংশ সেইখান থেকে উৎপত্তি লাভ করেছে। নাম: দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার সংলগ্ন যে এলাকা, সেই সংলগ্ন এলাকায় যে উত্তরের পার্বত্য অঞ্চল সেইখান থেকে এই নদীগুলি সৃষ্টি লাভ করেছে। কিভাবে না, ক্রমশ আমাদের যে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে পর্বতে অবস্থান করা বরফ গলতে থাকছে। তো এই এত বরফ গলার ফলে কি হচ্ছে, এই বড় বড় নদী সৃষ্টি হচ্ছে। তো তোমরা দেখবে পশ্চিমবঙ্গের নদীগুলি উত্তরে সৃষ্টি লাভ হয়েছে এবং উত্তর থেকে ক্রমশ দক্ষিণে বিস্তার লাভ করেছে, এবং যে নদীগুলো লক্ষ্য করবে সেইগুলো সব আমাদের বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তো এই ভূমির ঢালটা আমাদের এই নদীগুলি দেখলেই জানা যাবে, অর্থাৎ নদীগুলির দিক কোন দিকে। নদীগুলি উত্তরে সৃষ্টি হয়ে দক্ষিণে পতিত হয়েছে, এর মানেই হলো উত্তরে ভূমির ঢাল বেশি দক্ষিণের তুলনায়। এর পরের অংশ আমরা আসবো উত্তরে পার্বত্য অঞ্চল, যেটা আমি তোমাদের এক্ষুনি বলতে যাচ্ছিলাম যে উত্তরে পার্বত্য অঞ্চল কোন কোন অংশ নিয়ে গঠিত। ম্যাপে দেখিয়েছি তোমাদের দার্জিলিং, জলপাইগুড়ি আর এই কোচবিহার, আলিপুরদুয়ার এই সংলগ্ন যে এলাকা সেইখানে এই উত্তরের পার্বত্য অঞ্চল সৃষ্টি হয়েছে। যদি আমরা বলি যে এখানে যে সমস্ত শিলা সৃষ্টিতে সক্ষম হয়েছে সেই দুটি শিলার নাম কি? পাললিক শিলা এবং রূপান্তরিত শিলার দ্বারা এই অংশটা গঠিত হয়েছে। এবার এই অংশটাকে দুভাগে বিভক্ত করেছে কোন নদী? এই অংশটাকে দুভাগে বিভক্ত করেছে তিস্তা নদী। তো আমরা জানব তিস্তা নদীর উৎপত্তি কোথায়। এই তিস্তা নদী সিকিম থেকে, সিকিমের একটা জেমু হিমবাহ বলে একটি স্থান রয়েছে, সেইখান থেকে বৃদ্ধি পেয়ে
এ গেছে দক্ষিণের দিকে। এই লাইনটাকে যদি তোমরা তিস্তা নদী হিসাবে ধরে থাকো তাহলে এর মুভমেন্ট কোন দিকে? এই দিকে, দক্ষিণের দিকে। তো দক্ষিণের দিকে পড়ার ফলে তার ডান দিক যেদিকে হবে সেই ডান দিকটা কোন দিক? ডান দিকটা হচ্ছে দার্জিলিংয়ের দিক। এই যে দার্জিলিং, এই দিকটা কি ডান দিক, এই দিকটা হচ্ছে দার্জিলিংয়ের দিক। আর বাম দিক কোনটা? এই দিকটা, যেটা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার সংলগ্ন এলাকা। তো এইখানে আমরা দুটো অংশে এই উত্তরের পার্বত্য অঞ্চলকে বিভক্ত করলাম। একটা হচ্ছে তিস্তা নদীর ডান দিকের অংশ আর একটা হচ্ছে তিস্তা নদীর বাম দিকের অংশ। তিস্তা নদীর ডান দিকের অংশ কি রয়েছে? দার্জিলিং। আর তিস্তা নদীর বাম দিকের অংশ কে রয়েছে? জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। ওকে, তাহলে এই অংশে যে পর্বত শ্রেণী রয়েছে বা পর্বত শ্রেণী রয়েছে সেই পর্বত শ্রেণীর নাম কি? শৃঙ্গালীলা। অর্থাৎ অনেকগুলি পর্বত একসাথে অবস্থান করলে আমরা তাকে কি বলি? পর্বত শ্রেণী। তার নামকরণ করা হয়েছে শৃঙ্গালীলা। ওকে, এই শৃঙ্গালীলা কি করেছে? এই দার্জিলিং আর নেপালকে আলাদা করেছে। বুঝতে পারলে তোমরা? এই দার্জিলিং আর নেপালকে আলাদা করেছে। কোন দিকে অবস্থান করছে? তিস্তা নদীর ডান দিকের অংশে। কে? দার্জিলিং আর নেপাল। এটাকে পৃথক করেছে কে? সিঙ্গালীলা শৈলশিরা। তাহলে তোমরা বুঝতে পারলে। আর এই সিঙ্গালীলা শৈলশিরা ছাড়াও এখানে কি কি রয়েছে? এখানে রয়েছে টাইগার হিল, এই সমস্ত পাহাড়। এবার তোমাদের একটা প্রশ্নে পড়ে যে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গের নাম কি? সেই পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গের নাম সান্দাকফু, যেটা কোথায় অবস্থান করছে? এই শৃঙ্গালীলা শৈলশিরা। অর্থাৎ এই পর্বত শ্রেণীর মধ্যে একটি পর্বত শৃঙ্গ যার নাম সান্দাকফু, সে হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ। এরপরে যদি আমরা আসি যে তিস্তা নদীর বাম দিকের অংশ, তাহলে কি দেখতে পাবে? তিস্তা নদীর বাম দিকের অংশে এই অঞ্চলগুলি পড়ছে। ঠিক আছে, এরপরের অংশ আসি আমরা পশ্চিমের মালভূমি অঞ্চল। পশ্চিমের মালভূমি অঞ্চল আমি এটাকেও তোমাদের মানচিত্রে পয়েন্ট করে দেখিয়েছি। এই অংশটা দেখো, তোমরা দেখতে পাবে পুরুলিয়া ফার্স্টে পড়ছে, বাঁকুড়া পড়ছে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর আর বর্ধমানের কিছুটা অংশ। এই অংশটাকে নিয়ে কে? পশ্চিমের মালভূমি অঞ্চল গঠিত। সো পশ্চিমের মালভূমি অঞ্চল কি এটা আমরা একটু জানব। পশ্চিমের মালভূমি অঞ্চল হচ্ছে লালচে আকৃতির একটা উচ্চভূমি। অর্থাৎ এইখানে যে মাটিটা দেখা যাবে সেটা হচ্ছে লাল কালারের। আর এখানে কি হবে? উচ্চভূমি দেখা যাবে। এমন নয় এখানে পাহাড় দেখা যাবে উত্তরের পার্বত্য অঞ্চলের মতো, এখানে দেখা যাবে মালভূমির ন্যায় উচ্চভূমি এবং টিলার আকারে এগুলো কি হবে? অবস্থান করবে। ঠিক আছে, তো এইটাকেও দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অযোধ্যা উচ্চভূমি আর একটা হচ্ছে পুরুলিয়া উচ্চভূমি। ওকে, তো এই অংশটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা পুরুলিয়া উচ্চভূমি আর একটা অযোধ্যা উচ্চভূমি। এখানকার মাটি কেমন? এখানকার মাটি হচ্ছে লালচে আকৃতির। আর এই জায়গাটা কোনগুলো? এই সমস্ত। তোমরা নিশ্চয়ই এই জায়গাটা বুঝতে পারলে। এবার দেখো তোমরা এই পয়েন্টগুলো আমি আলোচনা করব। প্রথম দেখো রাঢ় অঞ্চল কোন জায়গাটাকে বলা হয় আর সেখানকার মৃত্তিকা এবং উদ্ভিদের বৈশিষ্ট্য কী। গুরুত্বপূর্ণ নদী, এটা আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে যে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ নদী সম্পর্কে আলোচনা। আর 1905 সালে ঘটে যাওয়া ঘটনা, তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত পরিচয় আর নদীমাতৃক সভ্যতা কি, সুন্দরবন সম্পর্কে আলোচনা। প্রথমে আমরা দেখব রাঢ় অঞ্চল কোন অংশটাকে বলা হয় পশ্চিমবঙ্গের। দেখবে তোমরা এই বাঁকুড়া, বীরভূম, বর্ধমান আর পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর, এই অংশটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর আর এই অংশে যে বর্ধমান অবস্থান করছে সেই জায়গাটাকে আমরা কি বলবো? রাঢ় অঞ্চল। এখানকার মৃত্তিকার বৈশিষ্ট্য হলো এখানকার মৃত্তিকা হলো লালচে আকৃতির। আর এখানে অনুচ্চ উচ্চভূমি লক্ষ্য করা যায়, যেগুলোকে আমরা বলি টর। স্থানীয় ভাষায় আমরা যেগুলোকে বলি টর, অর্থাৎ যে উচ্চভূমিগুলো অনেক হাইট নয়, মানে তার উচ্চতা অনেক কম এবং অনুচ্চ আকারে অবস্থান করে, যেগুলোকে আমরা কি বলি? টর। আর এই অংশে যে নদী লক্ষ্য করা যায় সেইগুলো হলো সুবর্ণরেখা, কংসাবতী, অজয়, ময়ূরাক্ষী, বক্রেশ্বর।
ইত্যাদি এখানকার গুরুত্বপূর্ণ নদী। আর এখানে সব থেকে গুরুত্বপূর্ণ নদী হলো দামোদর। ঠিক আছে, পরের অংশে এসো। গুরুত্বপূর্ণ নদী, গুরুত্বপূর্ণ নদী আমরা ভাগ করব এইভাবে: উত্তরের গুরুত্বপূর্ণ নদী, পশ্চিমের গুরুত্বপূর্ণ নদী, আর আমাদের যে সবথেকে গুরুত্বপূর্ণ নদী মুর্শিদাবাদের উপর থেকে বয়ে গেছে যেটি হলো গঙ্গা, সেইটি সম্পর্কে আমরা প্রথম আলোচনা করব। গঙ্গা, এই যে গঙ্গা, এটা কি নদী? এটা একটা নিত্যবহ নদী। সো নিত্যবহ নদী আর অনিত্যবহ নদীর পার্থক্য কী? যে সমস্ত নদী বৃষ্টির জল এবং বরফ গলা জলে সারা বছর জল অবস্থান করে সেই সমস্ত নদীগুলোকে আমরা বলবো নিত্যবহ নদী। অর্থাৎ যেখানকার জল কোনোভাবেই শুকিয়ে যায় না বা মরে যায় না। ওকে, অর্থাৎ কেন মরে যায় না এটাও একটা ভাববার বিষয় আছে। শুধুমাত্র যে বৃষ্টির জলে এটা পুষ্ট হচ্ছে এমনটা তো নয়, এটা বরফ গলা জলেও পুষ্ট হচ্ছে। তো যেটা বরফ গলা জলে পুষ্ট নদী, সেখানে কি কোনো জল শুকিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে? একদমই না। তাই এই নিত্যবহ নদী হলো গঙ্গা। আর অনিত্যবহ নদী কি? অর্থাৎ যে নদী শুধুমাত্র বৃষ্টির জলে পুষ্ট হয়ে রয়েছে সেগুলোকে বলবো আমরা অনিত্যবহ নদী। তাই এর নামও অনিত্যবহ, অর্থাৎ এটা সারা বছর এখানকার অবস্থানে জল লক্ষ্য করা যায় না, অর্থাৎ এখানকার যে জল সেটা শুকিয়ে যায় বা মরে যায়। তো প্রথমে আমরা কি বলছিলাম? গঙ্গা। গঙ্গা একটা কি নিত্যবহ নদী। সো গঙ্গার আমরা উৎপত্তি কোন অংশের ওপর দিয়ে গেছে আর কোন অংশে পতিত হয়েছে এইটুকু জানলেই তোমাদের অনেক। তো প্রথমে জানবো গঙ্গার উৎপত্তি। গঙ্গা যেহেতু একটা নিত্যবহ নদী, তাই এটি কোনো একটি পাহাড় থেকে কি হবে? এর উৎপত্তি লাভ হবে। তো জায়গাটা হচ্ছে উত্তরাখণ্ড, যেটা ভারতে একটি রাজ্য। সেই রাজ্যের একটা অংশ গঙ্গোত্রী হিমবাহ, তার গোমুখ গুহা থেকে এই গঙ্গার উৎপত্তি লাভ। সেটি উত্তরপ্রদেশ এবং বিহার, এই যে বিহার দেখছো পাশেই উত্তরপ্রদেশ রয়েছে, এর মধ্যবর্তী অংশ দিয়ে ঢুকেছে। দেখো এই অংশটা দেখো, আমরা তোমাদের এঁকেছি যেগুলো গুরুত্বপূর্ণ সেই সমস্ত অংশগুলোকেই আমি এঁকেছি, বাকি আর কিচ্ছু আঁকিনি। দেখো এখানে আমি এঁকেছি মুর্শিদাবাদ, তোমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছ। তো এই যে নদী, এটা বিহারের আর উত্তরপ্রদেশের গা দিয়ে এসে মুর্শিদাবাদ দিয়ে ঢুকেছে। দেখো লক্ষ্য করে দেখতে পাবে। এর দিক এই দিকে কোথা দিয়ে আসছে? উত্তরাখণ্ড দিয়ে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করে উত্তরপ্রদেশ এবং বিহারের বুক চিরে এবং এই মুর্শিদাবাদে প্রবেশ করেছে। এবার এই মুর্শিদাবাদে প্রবেশ করে এর একটা অংশ গেছে বাংলাদেশে, আর একটা অংশ আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, যেটা এই নিচের দিকে চলে গেছে। দুটো অংশই বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে, মানে বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে। যে অংশটা বাংলাদেশে চলে গেছে সেটাকে সেখানকার লোকেরা বলে পদ্মা, আর যে অংশটা পশ্চিমবঙ্গে রয়ে গেছে সেটাকে আমরা বলি ভাগীরথী, হুগলি। তোমরা নিশ্চয়ই গঙ্গা নদী সম্পর্কে আর কোনো ডাউট নেই। এরপরে গুরুত্বপূর্ণ নদী আমরা যদি বলি, উত্তর ভারতের নদী দুটো গুরুত্বপূর্ণ নদী, তিস্তা এবং তোর্সা। সো তিস্তা যদি দেখি, তোমাদের প্রথমেই পড়েছিলাম তিস্তা সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। দক্ষিণে এর দিক অর্থাৎ দক্ষিণ দিকে বয়ে যাচ্ছে, দিক দেখলে তোমরা বুঝতে পারবে। এর ডান দিকের যে অংশটাকে কি বলেছিলাম? একটা নির্দিষ্ট নাম রয়েছে। এই যে ডান দিকের অংশ এটাকে আমরা বলবো তরাই, অর্থাৎ দার্জিলিংয়ের দিকের অংশটাকে বলবো তরাই। আর এই যে বাম দিকের অংশ যেটাকে আমরা বলবো ডুয়ার্স। ডুয়ার্স মানে কি? দরজা, মানে প্রবেশস্থল, অর্থাৎ এইখান দিয়ে ভুটানের যাওয়ার রাস্তা রয়েছে, তাই জন্য এর নামকরণ হয়েছে ডুয়ার্স। তাহলে এই যে তিস্তা নদী, এটা সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে, দক্ষিণ দিকে বয়ে গেছে জলপাইগুড়ি, দার্জিলিং এর সংলগ্ন এলাকা দিয়ে, এবং এটা বয়ে গিয়ে এটা গেছে একটা নদীতে মিশে, যেই নদীটার নাম হলো যমুনা, যেটাকে বাংলাদেশে নামকরণ করা হয়েছে যমুনা, কিন্তু এটাকে আমরা জানি ব্রহ্মপুত্র হিসাবে। ব্রহ্মপুত্র নদীর উৎপত্তিস্থল কোথায়? তিব্বত, অর্থাৎ চীনে। এ দেখো তোমরা মানচিত্র দেখো, বুঝতে পারবে। এ দেখো, এটাকে যদি তোমরা চীন বা তিব্বতের একটা অংশ হিসেবে ধরে থাকো, তাহলে এই নদী এখান থেকে বয়ে বয়ে দেখো, দেখতে পারবে নিশ্চয়ই,
এই দেখো এর দিক হচ্ছে এই দিকে, দক্ষিণ দিকে। এবার এটা বাংলাদেশে প্রবেশ করে গেছে। যেই বাংলাদেশে প্রবেশ করলো সেই মুহূর্তে সেখানকার মানুষ এটাকে আর ব্রহ্মপুত্র বলল না, এটাকে কি বলতে থাকলো? যমুনা। ওকে, এই যমুনা এবার বাংলাদেশে বয়ে চলেছে। এই তিস্তা এসে এই যমুনাতে কি করলো? মিশে গেল এবং তারপরে এটা আবার বঙ্গোপসাগরে গিয়ে পতিত হলো। তাহলে তোমরা তিস্তা নদী আর কোনো ডাউট থাকলে তোমরা নিশ্চয়ই আমাকে জানাবে। এর পরের গুরুত্বপূর্ণ নদী তোরসা। দেখো পাশে আরেকটা আমি ছবি এঁকেছি, এই দেখো তোরসা কোথা থেকে উৎপত্তি লাভ? ভুটান। ঠিক আছে, এই ভুটান থেকে উৎপত্তি লাভ করে এটা আলিপুরদুয়ার আর কোচবিহারের বুক চিরে গেছে দক্ষিণ দিকে আর মিশেছে কোথায়? সেই একই যমুনাতে। দেখো এই রকমভাবে পড়লে কোনো দিন এই সমস্ত অংশ আটকাবে না, কিন্তু তোমরা যদি এইগুলোকে মুখস্থ করতে যাও তাহলে অবশ্যই আটকাবে। তাই আমি বলবো যে কোনো জিনিস এই অংশগুলো থেকে পড়ো, তাহলে অবশ্যই একটা মাইন্ড ম্যাপ তৈরি করো, ঠিক আমার মতো। ওকে, তিস্তা তোরসা এই দুই গুরুত্বপূর্ণ নদী উত্তরের। ঠিক আছে, দুটোকে আমি আলোচনা করলাম। এছাড়াও যে আছে নদী সেগুলো আমি নাম বলে দিচ্ছি শুধু, যে মহানন্দা আছে, ঠিক আছে, সংকোচ আছে, রায়ঢাকি আছে, এই সমস্ত নদী। ওকে, এরপর আমি চলে যাব পশ্চিমের অংশে। এই পশ্চিমের অংশে আমি কিছুক্ষণ আগেই তোমাদের পশ্চিমের অংশের গুরুত্বপূর্ণ নদী সম্পর্কে আমি বলে দিয়েছি। তো এখানে আমি একটিমাত্র গুরুত্বপূর্ণ নদী সম্পর্কে আলোচনা করব, যেটি হলো দামোদর। তাছাড়াও অজয়, ময়ূরাক্ষী, বক্রেশ্বর, সুবর্ণরেখা, কংসাবতী নদী তো রয়েছেই। তো দামোদর সম্পর্কে জানবো। এই দেখো দামোদর যদি এই যে অংশটাকে দিয়ে যায় না, তাহলে এর উৎপত্তি লাভ কোথায়? ঝাড়খণ্ড থেকে ঢুকলো দিক কোনটা? পূর্ব দিকে, অর্থাৎ এ পশ্চিম দিকে উৎপত্তি লাভ করে পূর্ব দিকে যাচ্ছে। কার কার বুক চুড়ে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, যদিও ম্যাপটা অ্যাডজাস্ট হয়নি, তাও তোমরা যদি লক্ষ্য করো বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুরের কিছুটা, এই যে আমাদের বর্ধমান আর এর নিচে হুগলি। বর্ধমান, হুগলি, বাঁকুড়া, বীরভূম আর মেদিনীপুরের কিছুটা অংশে এই ঝাড়খণ্ডে উৎপত্তি নেওয়া দামোদর কি হয়েছে? বেরিয়ে গেছে। দামোদর এরপর কোথায় গিয়ে মিশেছে? সেই বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে গিয়েই মিশেছে। ঠিক আছে, আর তোমরা যদি দেখো এরপর আমরা দেখব এই বঙ্গোপসাগরের কাছাকাছি যে সমস্ত নদী রয়েছে সেইগুলো যদি নাম বলি তাহলেই এনাফ, কারণ ওইগুলো নিয়ে পড়ার আর কিছু তেমন নেই। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে বিদ্যাধরী, মাদলা, এই সমস্ত নদী। ঠিক আছে, এই সমস্ত নদী হচ্ছে এই সুন্দরবন অর্থাৎ বঙ্গোপসাগরের কাছাকাছি যে সমস্ত নদী লক্ষ্য করা যায়, যেটা হচ্ছে উত্তর 24 পরগনা। দেখো দুটো নাম দিয়েছি, উত্তর 24 পরগনা সাউথ আর দক্ষিণ 24 পরগনা। এই দুটো নদী থেকে এখানকার যে সমস্ত মাদলা, বিদ্যাধরী এই সমস্ত নদী উৎপত্তি লাভ এবং বঙ্গোপসাগরে গিয়ে মিশে গেছে। ঠিক আছে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে প্রথম হচ্ছে গঙ্গা নদী, উত্তরে তিস্তা তোরসা, পশ্চিমে দামোদর আর এই বঙ্গোপসাগরের কাছাকাছি মাদলা, বিদ্যাধরী। এবার আমরা দেখব যে বঙ্গোপসাগরের কাছাকাছি যে সমস্ত নদী লক্ষ্য করা যায় সেইগুলো পশ্চিমবঙ্গের কোন জেলাতে লক্ষ্য করা যায়। সেইগুলো পশ্চিমবঙ্গের দেখো উত্তর 24 পরগনা আর দক্ষিণ 24 পরগনা এই দুটি জেলাতে লক্ষ্য করা যায়। নদীগুলোর নাম আরেকবার রিপিট করছি, মাদলা, বিদ্যাধরী। আরও কিছু আছে সেগুলো গুরুত্বপূর্ণ নয়। এর পরের পয়েন্টে আমরা আসবো যে 1905 সালে কি ঘটনা ঘটেছিল আর সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কী ভূমিকা। প্রথম জানবো রবীন্দ্রনাথ ঠাকুরকে। তো রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বিশ্বকবি বলে জানি। তার জন্মগ্রহণ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি বাড়িতে, এবং এই রবীন্দ্রনাথ ঠাকুর একটা মুখ্য ভূমিকা নিয়েছিল 1905 সালে। কি হয়েছিল 1905 সালে? যখন আমাদের দেশের প্রত্যেকটা নাগরিক, সে হিন্দু হোক বা মুসলিম হোক বা যে কোনো ধর্মাবলম্বী হোক, তারা কী করছিল? একজোট হয়ে ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করার তাগিদ এনেছিল। সেই সময় কি হয়েছিল? ইংরেজরা বুঝতে পেরেছিল যে এদেরকে কোনোভাবে কি করতে হবে? আটকাতে হবে। তো এই আটকানোর পন্থা হিসাবে তারা একটা গুরুত্বপূর্ণ অস্ত্র কি করেছিল? ধরে ফেলেছিল। সেই গুরুত্বপূর্ণ অস্ত্রটা হলো রিলিজিয়ান বা ধর্ম। এই ধর্মটাকে যদি কোনোভাবে
আমরা কি করি, বিভাজন করে ফেলতে পারি, তাহলে কি হবে, আমাদের যে এই কাজ সেটা আরও সহজ হয়ে যাবে। তাই তিনি এই বাংলাকে, তখনকার দিনে পশ্চিমবঙ্গ নয়, তখনকার দিনে বাংলাকে কি করলো, দুটো ভাগে বিভক্ত করে দিল। ঠিক আছে, এই বাংলাকে দুটো ভাগে বিভক্ত করে দিয়ে একটার নাম রাখলো পশ্চিমবঙ্গ আর একটার নাম রাখলো ইস্ট বেঙ্গল অ্যান্ড আসাম। তো যেটা পশ্চিমবঙ্গ সেটা আমাদের এখনকার, আর ইস্ট বেঙ্গল অ্যান্ড আসাম যেটা, সেটা এখন বর্তমানে বাংলাদেশকে বোঝায়। ঠিক আছে, তো এই দুই অংশকে যখন বিভক্ত করে দিল, তখন কি করলো, এই দুই অংশের মানুষ অর্থাৎ হিন্দু এবং মুসলিম কি করলো, প্রতিবাদ আনলো। এবং তাদের নেতৃত্বের কাছাকাছি ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কি করেছিলেন, এই অংশে কি করেছিল, নেতৃত্ব দিয়েছিল, কিছু গান লিখেছিল এবং মানুষের মধ্যে কিছু বক্তৃতা দেওয়ার মাধ্যমে এই জিনিসটাকে আরও গুরুত্বপূর্ণ করে দিয়েছিল। কি, আমার সোনার বাংলা, সেই সময়কার এক বিখ্যাত গান আমার সোনার বাংলা, এই গানটির মাধ্যমে এই দুই অংশের মানুষকে আরও কি করেছিল, ঘনিষ্ঠ করার চেষ্টা করেছিল। 1905 সালে যখন কি করা হয় না, এই বাংলাকে ভাগ করা হয় বা বঙ্গভঙ্গ করা হয়, তখন কি হয় না, এখানকার মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের পাশে থেকে কি করেছিল, এই দাবিটাকে এনেছিল। প্রথমত এই আমার সোনার বাংলা গান দিয়ে যতটা না আমরা আমাদেরকে সজাগ করেছিলাম, তার থেকে বেশি সজাগ করেছিলাম আমরা বিদেশি জিনিসকে বয়কট করে। এই বিদেশি জিনিস বা বিদেশি প্রোডাক্ট যেইগুলো রয়েছে সেইগুলোকে আমরা কি করেছিলাম, পুরোপুরিভাবে বয়কট করেছিলাম এবং স্বদেশি জিনিস কি করেছিলাম, ব্যবহার করেছিলাম। এই দুটো জিনিসের মাধ্যমে আমরা কি করেছিলাম, তখনকার সময়ে ইংরেজদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছিলাম। তো এই হচ্ছে 1905 সালের ঘটনা, যে 1905 সালে বাংলাকে ভাগ করে দেওয়া হয়েছিল এবং এই রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার সহমত অনেক লোক মিলে কি করেছিল, এই আন্দোলনে সোচ্চার হয়েছিল এক স্বদেশি জিনিসকে অধিগ্রহণ করার মাধ্যমে আর বিভিন্ন গান বা বক্তৃতা দেওয়ার মাধ্যমে। নদীমাতৃক সভ্যতা কি, এইগুলো হচ্ছে পুরনো এক সভ্যতা, যেই সভ্যতাতে নদীর আশেপাশে কেন্দ্রগুলিকে আমরা কি করেছি, বাসযোগ্য ভূমি হিসাবে নির্বাচিত করেছি। অর্থাৎ পুরনো কালে বা প্রাচীনকালে কি করা হয়েছে না, বিভিন্ন নদীর আশেপাশে বসতি স্থাপন করা হয়েছে এবং সেখানে কৃষিকাজের মাধ্যমে তারা কি করেছিল, বেঁচে থাকার চেষ্টা করেছিল। এই যে সভ্যতা, এটাকে আমরা বলছি নদীমাতৃক সভ্যতা, অর্থাৎ নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা সভ্যতা নদীমাতৃক সভ্যতা। সুন্দরবন খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, সুন্দরবন। সেই সুন্দরবন কোন, প্রথমে দেখব আমাদের জেলা এবং বাংলাদেশের কোন অংশতে এই সুন্দরবন লক্ষ্য করা যায়। দেখতে পাবে এটা হচ্ছে বাংলাদেশ। সো এই বাংলাদেশ উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার কিছু অংশে এবং গোটা বাংলাদেশে এই সুন্দরবন লক্ষ্য করা যায়। তাহলে পশ্চিমবঙ্গের দুই জেলা, এক উত্তর 24 পরগনা আর এক দক্ষিণ 24 পরগনা, আর বাংলাদেশের সমগ্র এলাকাতে সুন্দরবন লক্ষ্য করা যায়। সুন্দরবনে আমরা কিছু কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করব, তারপর আমরা এই সুন্দরবনকে নিয়ে আরও এগিয়ে যাব। তো এটা 1987 সালে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর তকমা পেয়েছিল। দ্বিতীয় যদি আসি, সুন্দরবনে যে সাগরদ্বীপ রয়েছে এটা সবথেকে বড় দ্বীপ, এটা সবথেকে বড় দ্বীপ। সুন্দরবনে কটা দ্বীপ রয়েছে, 102টা দ্বীপ রয়েছে, যার মধ্যে সাগরদ্বীপ হলো সবথেকে বড় আর সবথেকে নবীন দ্বীপ, মানে যেটা নতুন গঠিত হয়েছে সেটা হচ্ছে পূর্বাশা। যেটা নতুন গঠিত হয়েছে তার নাম পূর্বাশা, যেটা সবথেকে বড় দ্বীপ সেটা হলো সাগরদ্বীপ। আর এখানে কটা দ্বীপ আছে, 102টা দ্বীপ রয়েছে। এখানকার গুরুত্বপূর্ণ উদ্ভিদ, এখানকার গুরুত্বপূর্ণ উদ্ভিদ হলো সুন্দরী, নাম তোমরা সবাই শুনেছ, তার সাথে গরান, গেওয়া, হেতাল, গোলপাতা, এই সমস্ত উদ্ভিদ এখানে উল্লেখযোগ্য। আর এখানকার প্রাণী হলো বাঘ, মোষ, এই সমস্ত। ঠিক আছে, সবথেকে গুরুত্বপূর্ণ হলো সুন্দরবনের বাঘ। ঠিক আছে, আর এই অংশটা থেকে যদি দেখি, আমরা দেখব সুন্দরবনে ঢোকার পথে আমাদের একটা অংশকে পেরোতে হয়, যার নাম কি, ক্যানিং। তাই ক্যানিংকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়, অর্থাৎ সুন্দরবনে ঢুকতে গেলে আমরা প্রথমে ক্যানিংকে পার করতে হবে। এবার দেখব
সুন্দরবনের উদ্ভিদের যে দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেই দুটি বৈশিষ্ট্য সম্পর্কে। প্রথম হলো শ্বাসমূল, দ্বিতীয় হলো ঠেসমূল। আর আমরা অনেক সময় বলি যে উত্তরবঙ্গে নিম্নচাপ বা দক্ষিণবঙ্গে নিম্নচাপ, অর্থাৎ উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ এই যে দুটি বঙ্গ, এই দুটি বঙ্গেতে যে সমস্ত জেলা লক্ষ্য করা যায় সেগুলোকে আমি পৃথক বা আলাদা করব। আর পর্বত শ্রেণী কী আর পর্বত শৃঙ্গ কী এইগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথম হলো শ্বাসমূল কী। তাহলে শ্বাসমূল কী, এটা কোথায় লক্ষ্য করা যায়? প্রথমে উত্তর হবে সুন্দরবনে। সুন্দরবনের কোন উদ্ভিদে? সুন্দরী। এবার এই উদ্ভিদের যে বৈশিষ্ট্য শ্বাসমূল সেটা কেন হয় বা এটা কি? সুন্দরবনে কি হয়, মূলগুলো অনেক দূর পর্যন্ত কি হয়, বিস্তৃত করতে পারে না। তার জন্য এই অংশের উদ্ভিদের অক্সিজেনের অভাব লক্ষ্য করা যায়। আর এই অংশের উদ্ভিদের অক্সিজেনের অভাব থেকে কি হয়, তাদের এক নতুন বৈশিষ্ট্য ধরা পড়ে। সেই বৈশিষ্ট্যটা হলো তারা তাদের মূলকে কি করে, অভিকর্ষের বিপরীতে কি করে, সজাগ করে। যেমনটা হয় এইখানে দেখো, ছবি এঁকে দেখাচ্ছি। এটা যদি এখানকার মূলগুলো হয়, এটা ধরো এখানকার মূল সুন্দরী গাছের, তাহলে কি হবে, এটা অভিকর্ষের দিক আর এটা অভিকর্ষের বিপরীত দিক। কি হবে না, এই মূলগুলো অক্সিজেনের অভাবে অক্সিজেন খুঁজতে গিয়ে এই বাতাসে মূলগুলো অভিকর্ষের বিপরীতে ঠিক এরমভাবে কি করবে, সজাগ করবে। এতে লাভ কি হবে তাদের, না এতে তারা তাদের যে ন্যূনতম অক্সিজেন সেটা বাতাস থেকে সংগ্রহ করবে এবং অনেক দিন বেঁচে থাকবে। এই যে বৈশিষ্ট্য, এটা হলো শ্বাসমূল। তাহলে শ্বাসমূল কি সংক্ষেপে, না সুন্দরবনের উদ্ভিদ সুন্দরী বা যে কোনো গাছের অক্সিজেনের অভাব মেটানোর জন্য অভিকর্ষের বিপরীতে যে মূলগুলি সজাগ হয় সেগুলোকে আমরা বলবো শ্বাসমূল। আর ঠেসমূলও একটা সুন্দরবনের যে কোনো উদ্ভিদের এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখানে কি হয়, এখানে সারাদিন জোয়ার আর ভাটা লক্ষ্য করা যায়। জোয়ারে কি হয়, জোয়ারে জলের পরিমাণ বেড়ে যায়, ভাটাতে জলের পরিমাণ কমে যায়। তাই এখানে যে উদ্ভিদ লক্ষ্য করা যায় সেইগুলো সমস্ত কি হয়, প্রায় অর্ধেক বা তার অল্প জলেতে সারা বছর ডুবে থাকে। জোয়ারের সময় এখানে এদেরকে এসে ধাক্কা মারে, ভাটাতে জলটা নেমে যায়। তো এইটা তো হতে থাকে। তো এরা এখানে টিকে থাকার জন্য বা যাতে তারা না পড়ে যায়, এই অভাবটাকে মেটানোর জন্য তারা আর এক নতুন মূলের কি করে, খোঁজ করে। যে মূলটাকে আমরা বলবো ঠেসমূল। অর্থাৎ তারা ঠিক এইভাবে ঠেস দিয়ে একটা মূল কি করবে, আবিষ্কার করবে। তো এই সুন্দরবনের যে কোনো গাছের প্রবৃত্তিই হলো যে ওই অংশে বা ওই অঞ্চলে নিজেদেরকে কোনো না কোনোভাবে টিকে থাকতে হবে। তো টিকে থাকার জন্য তারা যেমন অক্সিজেনের খোঁজে বাতাসে কি করে অভিকর্ষের বিপরীতে মূলকে সজাগ করতে পারে, ঠিক তেমনই তারা এখানে জলের হাত থেকে বাঁচার জন্য একটা ঠেস মূলের আবিষ্কারও তো করতে পারে। অর্থাৎ তারা এখানে জোয়ারের হাত থেকে বাঁচার জন্য এই যে এখানের জল যদি অল টাইম এই গাছটিকে আঘাত করতে থাকে, তাহলে কোনো না কোনো সময় গিয়ে এই গাছটি করে কী হবে, ভেঙে যাবে বা নুয়ে পড়বে। তা এই যে সহজাত প্রবৃত্তি, এটা থেকে রেহাই পাওয়ার জন্য তারা এক নতুন মূলের আবিষ্কার করে। এই মূলটাকে কি বলা হয়, ঠেসমূল। ঠিক আছে, এবার আসি উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ। ম্যাপে তো তোমরা সবাই দেখেছো, উত্তরের অংশগুলোকে বলা হয় উত্তরবঙ্গ, দক্ষিণের অংশগুলোকে কি বলা হয়, দক্ষিণবঙ্গ। অর্থাৎ উত্তরবঙ্গে কী কী জেলা দেখা যায়, উত্তরবঙ্গে দার্জিলিং, উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। আর বাকি যে অংশটা তলায় রয়ে গেছে সেটাকে আমরা দক্ষিণবঙ্গ বলতেই পারি। যেমন বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এইগুলো। ঠিক আছে, এবার আসি আমাদের পরের টপিক, পর্বত শ্রেণী আর পর্বত শৃঙ্গ কী এই বিষয়। তাহলে আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরো একটা ক্লাসে যতগুলো স্টুডেন্ট বসে রয়েছে বা দাঁড়িয়ে রয়েছে, তাদের যে মাথার অংশ সেটাকে আমরা কি বলবো,
পর্বত শৃঙ্গ। ঠিক আছে, আর ওই ক্লাসে যতগুলো স্টুডেন্ট রয়েছে তাদেরকে যদি আমি একত্র করে নিই বা সমাহার করে নিই, তাহলে যেটা পড়ে রইবে সেটা হবে পর্বত শ্রেণী। অর্থাৎ ক্লাসে প্রত্যেকটা স্টুডেন্টের যে যোগফল সেটা হচ্ছে পর্বত শ্রেণী, আর ক্লাসে প্রত্যেকটা স্টুডেন্টের যে মাথা অর্থাৎ হাইয়েস্ট পিক, একটা স্টুডেন্ট বা একটা মানুষের যে হাইয়েস্ট পিক মাথা হয়, তেমন একটা পর্বতের হাইয়েস্ট পিক কী হয়, তার চূড়াটা হয়। এইটা হলো পর্বত শৃঙ্গ। আর পর্বত শ্রেণী যখন অনেকগুলো পর্বত একসাথে অবস্থান করে তখন হয়ে যাচ্ছে পর্বত শ্রেণী। যেমন আমি তোমাদেরকে বলেছিলাম সিঙ্গালীলা পর্বত শ্রেণী, যেখানে কোন পর্বতটা অবস্থান করছে, সান্দাকফু পর্বত। ঠিক আছে, এই যে পর্বত এটা হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ। তো এই দুটো যে টপিক নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে, একটা হলো সমাহার আর একটা হলো হাইয়েস্ট পিক। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এর পরবর্তী অংশে আমি তোমাদের এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যে গুরুত্বপূর্ণ স্থানগুলি রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। আর আজকের ক্লাসে যদি তোমাদের কোনো জায়গায় যদি বিন্দু বিসর্গ প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই ক্লাস থেকে যদি তোমাদের নোটস, পিডিএফ, এমসিকিউ এগুলোর দরকার থাকে তাহলে তোমরা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে LRNR অ্যাপটিকে ডাউনলোড করে নেবে এবং সেটাকে ব্যবহার করতে থাকবে। ধন্যবাদ।